একাত্তরের গণহত্যায় ক্ষমা চাওয়ার বিষয়ে বাংলাদেশের সাথে আলোচনা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছেন ঢাকায় সফররত পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ। এক ব্রিফিংয়ে পররাষ্ট্র সচিব জসিমউদ্দিন জানিয়েছেন, বাংলাদেশে আটকে পড়া 4 লাখ পাকিস্তানিদের ফিরিয়ে নেওয়ার ব্যাপারেও আলোচনা হয়েছে। এছাড়াও মুক্তিযুদ্ধের ক্ষতিপূরণ হিসেবে $400 মিলিয়ন এবং 70-এর ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত দেশ হিসেবে বিদেশি অনুদান পাওয়া $200 মিলিয়ন ফেরত চেয়েছে বাংলাদেশ। বিস্তারিত ইমদাদুল্লাহ বাবুর রিপোর্টে। দীর্ঘ 15 বছর পর দ্বিপাক্ষিক সম্পর্কের বরফ গলানোর উদ্যোগ নিল ঢাকা ইসলামাবাদ। 2010 সালের পর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় প্রথমবারের মতো দুই দেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হল। বৈঠকে বাংলাদেশের নেতৃত্ব দেন পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিন আর পাকিস্তানের পক্ষে দেশটির পররাষ্ট্র সচিব আমনা বালুচ। প্রায় 3 ঘণ্টা ধরে চলে দ্বিপাক্ষিক রুদ্ধদ্বার এই বৈঠক শেষে সার্কভুক্ত দেশগুলোর হাই কমিশনার ও রাষ্ট্রদূতদের সমন্বয়ে আয়োজন করা হয় মধ্যাহ্নভোজের। পরে পাকিস্তানের পররাষ্ট্র সচিব সৌজন্য সাক্ষাৎ করেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সাথে। বেরিয়ে যাওয়ার সময় তিনি বলেন, দীর্ঘদিনের জটিলতা কাটিয়ে বাংলাদেশ সফরে আসতে পেরে আনন্দিত তিনি। পরে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিন বলেন, দুই দেশের আঞ্চলিক ও বৈশ্বিক নানা ইস্যু নিয়ে তাদের মাঝে আলোচনা হয়েছে। পাকিস্তানের সাথে ঐতিহাসিকভাবে অমীমাংসিত বিষয়গুলো উত্থাপন করেছে, যেমন আটকে পড়া পাকিস্তানিদের প্রত্যাবাসন, অবিভাজিত সম্পদে বাংলাদেশের ন্যায্য হিস্সা প্রদান, 1970 সালের ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের জন্য প্রেরিত বিদেশি সাহায্যের অর্থ হস্তান্তর এবং 1971 সালে পাকিস্তানের তৎকালীন সশস্ত্র বাহিনী কর্তৃক সংঘটিত গণহত্যার জন্য আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়া। পাকিস্তানের দিক থেকে যে রেসপন্সটা তারা সেটা বলেছেন যে এই বিষয়টা নিয়ে তারা দে রিমেইন এঙ্গেজড। পাকিস্তানের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী সফর নিয়ে কাজ করছি, যেটা আজকের বৈঠকে আমরা চূড়ান্ত করেছি। এটা আগামী এই মাসেরই 27-28 তারিখে অনুষ্ঠিত হবে। এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে উপদেষ্টা এবং সচিবের সাথে বৈঠক করেছেন ঢাকায় সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল চুলিক এবং পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় আঞ্চলিক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী অ্যান্ড্রু হেরাপ। তবে বৈঠকের বিষয়ে গণমাধ্যমের সামনে মুখ খুলতে রাজি হননি তারা। পররাষ্ট্র সচিব এ বিষয়ে সাংবাদিকদের জানান, আলোচনা হয়েছে দ্বিপাক্ষিক বাণিজ্য ঘাটতি কমানোর বিষয়ে। আমাদের এই সরকারের যে চলমান সংস্কার কার্যক্রম সেটা নিয়ে কথা বলেছি, সামনে যে নির্বাচন সেই নির্বাচন নিয়ে কথা বলেছি, ইউএসএইডের যে সহযোগিতা সেটার পুনর্বিবেচনার কথা বলেছি। বিশেষ করে স্থান পেয়েছে রোহিঙ্গা প্রত্যাবাসন। এছাড়া অর্থনৈতিক সহযোগিতার যে বিষয় সেই বিষয়ে আলোচনাকালে অন্যান্য বিষয়ের মধ্যে সম্প্রতি যে আরোপিত উচ্চ শুল্ক সেটা নিয়ে আমরা আমাদের কনসার্নটা বলেছি। পাকিস্তান ও যুক্তরাষ্ট্রের সাথে বন্ধুসুলভ সম্পর্ক চায় বাংলাদেশ বলেও জানিয়েছেন পররাষ্ট্র সচিব। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। সংস্কার সবার কাম্য, তবে দীর্ঘ সময় নিলে পরিবর্তনের আকাঙ্ক্ষা স্তিমিত হয়ে পড়বে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। সংস্কার বিষয়ে জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে বৈঠকে আলোচনার মাধ্যমে যৌক্তিক বিষয়ে ঐক্যমত্যে পৌঁছানোর আশাবাদ ব্যক্ত করে বিএনপি। এ সময় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি প্রফেসর আলী রিয়াজ বলেন, স্থায়ী গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠায় জাতীয় সনদ তৈরি করাই কমিশনের মূল উদ্দেশ্য। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। প্রস্তাবিত সংস্কারের বিষয়ে ঐকমত্যে পৌঁছতে রাজনৈতিক দলগুলোর সাথে দ্বিতীয় দফায় আনুষ্ঠানিক বৈঠক শুরু করেছে জাতীয় ঐকমত্য কমিশন। জাতীয় সংসদের এলডি হলে প্রথম দিনে অংশ নেয় বিএনপি। বৈঠকের সূচনা বক্তব্যে ঐকমত্য কমিশনের সহসভাপতি প্রফেসর আলী রিয়াজ বলেন, দেশের বৃহত্তর রাজনৈতিক দল হিসেবে বিএনপি রাষ্ট্র সংস্কারের ক্ষেত্রে অগ্রগামী ভূমিকা পালন করছে। সংস্কার বিষয়ে অন্তর্বর্তী সরকারের উদ্যোগে বিএনপির সহযোগিতা উৎসাহব্যঞ্জক। আমাদের লক্ষ্য হচ্ছে একটি জাতীয় সনদ তৈরি করা, যাতে করে আমরা বাংলাদেশে একটি স্থায়ী গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করতে পারি। বারবার আমরা দেখেছি যে গণতন্ত্র কেবল হোঁচট খেয়েছে তা নয়, একটি ব্যক্তিতান্ত্রিক স্বৈরতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল এই দেশে।
সেগুলো যাতে ভবিষ্যতে না ঘটে। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, সংস্কার চলমান প্রক্রিয়া এবং তা অব্যাহত রাখতে হবে। তবে বেশি ভালো করতে গিয়ে সংস্কার প্রক্রিয়া বিলম্বিত হলে এর সুফল পাবে না দেশের জনগণ। খুব বেশি ভালো করার জন্য যেন আমরা এত সময় না নিই, যাতে মানুষের পরিবর্তনের যে আকাঙ্ক্ষা সেটা স্থগিত হয়ে যায়। সংস্কার একটা সদা চলমান অনিবার্য প্রক্রিয়া, হতেই হবে। বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য সালাউদ্দিন আহমদ জানান, দফাওয়ারি আলোচনার মাধ্যমে যৌক্তিক বিষয়গুলোতে ঐকমত্যে পৌঁছানোর চেষ্টা চলছে। আমরা সংবিধান সংস্কার দিয়ে শুরু করছি, তারপরে জুডিশিয়ারি হবে, এরপরে নির্বাচন ব্যবস্থা হবে। এরপরে আমরা যদি কন্টিনিউ করতে চাই, যদি আমরা আজকে সমাপ্ত করতে না পারি, পরেও আলোচনা হবে। আমরা বোঝাতে চাচ্ছি আমরা সংস্কারের বিষয়ে কতটা সিরিয়াস। কমিশনকে আমরা যৌক্তিকভাবে বোঝাবো এবং তাদের যে সমস্ত প্রস্তাব আছে সেগুলো নিয়েও আমরা যৌক্তিকভাবে তাদের কাছ থেকে জানতে চাচ্ছি এবং জানছি। যেটা যৌক্তিক সেটা জাতির কল্যাণের দিকে লক্ষ্য রেখে আমরা সেটা অবশ্যই বিবেচনা করব। চূড়ান্ত লক্ষ্যে পৌঁছতে আলোচনা অব্যাহত থাকবে বলেও জানান বিএনপির এই নেতা। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। মৌলিক সংস্কার ও গুম খুনের বিচারের ওপরই নির্ভর করছে নির্বাচনের দিনক্ষণ, এমন মন্তব্য করে জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, সংস্কার ছাড়া নির্বাচন হলে গণতন্ত্রের শক্ত ভিত তৈরি হবে না। ইউরোপ ও যুক্তরাজ্য সফর নিয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। জানান, লন্ডনে খালেদা জিয়া ও তারেক রহমানের সাথে সাক্ষাৎটি ছিল সৌজন্যমূলক। সুনির্দিষ্ট ইস্যু নিয়ে কথা না হলেও বাদ পড়েনি রাজনৈতিক নানা আলোচনা। বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সায়েম। ইউরোপীয় ইউনিয়নের আমন্ত্রণে বেলজিয়াম সফরে যান জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে দলের প্রতিনিধিরা। একই সাথে তারা যান যুক্তরাজ্যেও। সফরের বিষয় জানাতে রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলন করেন জামাতের আমির। জানান, বাংলাদেশের গণতন্ত্রকে টেকসই করতে সহায়তা চেয়েছেন ইউর কাছে। ৬টি কর্তৃপক্ষের সাথে গুরুত্বপূর্ণ আলোচনায় মিলিত হয়েছে। এ সময় আগামী রোজার আগে জামাত নির্বাচন চায়, একদিন আগে করা তার এমন বক্তব্যের ব্যাখ্যা দেন আমিরে জামাত। বলেন, নির্বাচনের আগেই পূরণ হতে হবে জরুরি সংস্কার সহ ৩ দাবি। এই সংস্কারগুলো সাধন না করে যে নির্বাচন হবে, এই নির্বাচন গণতন্ত্রের কোনো ভিত্তি রচনা করতে পারবে না। খুনের দায় যাদের, তাদেরকে বিচারের আওতায় এনে দৃশ্যমান বিচার এই জাতিকে দেখাতে হবে। আমি বলেছি যে এই নির্বাচন হতে পারে রোজা শুরু হওয়ার আগে, আগামী ফেব্রুয়ারিতে। আমি আবারও বলছি, এটা তখনই হতে পারে যখন এই শর্তগুলো পূরণ হবে। রাজনৈতিক দলগুলা যত তাড়াতাড়ি এবং যত আন্তরিকভাবে সংস্কারের সহযোগিতা করবে, তত তাড়াতাড়ি নির্বাচনের পরিবেশ তৈরি হবে। মানুষের যে আকাঙ্ক্ষা, যে প্রত্যাশা, যে দাবি, যে সংস্কারের মধ্য দিয়ে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরি করা হোক, সে দাবি পূরণ না হওয়ার কারণে নির্বাচন অনিশ্চিত হয়ে পড়বে এবং তার দায় রাজনৈতিক দলগুলোকে দিতে হবে। নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের বিষয়ে সফরে ইউর পক্ষ থেকে জানতে চাওয়া হয়েছে কিনা এমন প্রশ্নেরও জবাব দেন ডাক্তার শফিকুর রহমান। তারা তো নির্বাচনের জান কবজ করেছেন, এমনকি জনগণ তো বলে যে তাদের ভোটাররা, তাদেরকে যারা সমর্থন করে, ওরাও নির্বাচনের প্রতি এতটা আস্থা হারিয়ে ফেলেছিল, তারাও ভোট দিতে যায়নি। দিস ইজ ফ্যাক্ট। তা সেই রকম একটা দলকে এই মুহূর্তে বাংলাদেশের জনগণ গ্রহণ করবে কিনা এবং আওয়ামী লীগও তাদের মানসিকতা পরিবর্তন করেছে কিনা, সেটা বিশাল প্রশ্ন। একথা বলার পরে তারা আর কিছু বলেননি। এছাড়া লন্ডনে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সাথে বৈঠকে কি আলোচনা হয়েছে জানতে চান সাংবাদিকরা। দুইজন বাংলাদেশি মানুষ চা খাইতে গেলে একজনের সাথে আরেকজনের কোনো পরিচয় নাই, শুরু করে দেয় আমাদের দেশের রাজনীতির কথা। আর আমরা দুই দলের দায়িত্বশীল নেতৃবৃন্দ এক জায়গায় বসবার রাজনীতির কোনো কথা হবে না, এটা কি বাস্তব? এটা বাস্তব না। কথা তো হয়েছে, কিন্তু আমরা সুনির্দিষ্ট কোনো বিষয়ে কথা বলিনি। কখন নির্বাচন হবে, কিভাবে নির্বাচন হবে, বিচার প্রক্রিয়া কিভাবে হবে না হবে, বিভিন্ন বিষয় নিয়ে আমরা সাধারণ আলোচনা করেছি। ওইটা ডিসিসিভ কোনো ডিসকাশন ছিল না। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। সরকারের মালিকানার অংশ কমিয়ে গ্রামীণ ব্যাংক সংশোধন অধ্যাদেশ নীতিগতভাবে অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বৈঠক পরবর্তী ব্রিফিংয়ে একথা জানিয়েছেন বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
একই সাথে বিগত সময়ে ব্যাংকিং খাতে দুর্নীতির সাথে জড়িতদের বিচারের আওতায় আনতে একটি তদন্ত কমিটি গঠনেরও সিদ্ধান্ত হয়েছে উপদেষ্টা পরিষদের বৈঠকে। ফজলে রাব্বির রিপোর্ট। গ্রামীণ ব্যাংক সংশোধন অধ্যাদেশ অনুযায়ী সরকারের মালিকানা 25% থেকে কমিয়ে 10% করা হয়েছে। 90% মালিকানা রাখা হয়েছে ব্যাংকের সুবিধাভোগীদের জন্য। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের সভা থেকে এটি অনুমোদন দেওয়া হয়। অধ্যাদেশ অনুযায়ী গ্রামীণ ব্যাংকের পরিসর ইউনিয়ন পরিষদের পাশাপাশি সিটি কর্পোরেশন ও পৌরসভাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। একই সাথে গ্রামীণ ব্যাংককে জনস্বার্থ সংস্থা হিসেবে বিবেচনা করার বিধানও যুক্ত করা হয়েছে সংশোধনীতে। ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত ব্রিফিংয়ে বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানান, যে দর্শন নিয়ে গ্রামীণ ব্যাংক কাজ শুরু করেছিল তা ফিরিয়ে আনার চেষ্টা করা হয়েছে। আজকে যে অধ্যাদেশটা সংশোধন করা হলো তার মাধ্যমে আগে গ্রামীণ ব্যাংক শুধুমাত্র ভূমিহীনদের জন্য কাজ করত, এখন বিত্তহীনদের একটা সংজ্ঞা সংযোজন করা হয়েছে। ইউনিয়ন পরিষদের পরিসর থেকে বের হয়ে সিটি কর্পোরেশন পৌরসভাকে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং বোর্ডের ক্ষেত্রে বলা হয়েছে যে যারা এটার বেনিফিশিয়ারি তাদের মধ্য থেকে 9 জন নির্বাচিত হয়ে আসবেন। এই 9 জনের মধ্য থেকে আবার 3 জন মনোনীত হবেন এবং তাদের মধ্য থেকে একজন চেয়ারম্যান নিযুক্ত হবেন। উপদেষ্টা পরিষদের বৈঠক থেকে বিগত সময়ে যারা ব্যাংক লুটের মতো আর্থিক কেলেঙ্কারির সাথে যুক্ত ছিল তাদের ধরতে একটি তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে। একই সাথে আমানতকারীদের স্বার্থ সংরক্ষণের নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে ব্যাংক রেজলিউশন অধ্যাদেশের খসড়ায়। আমরা আমানতকারীদের স্বার্থ সুরক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি এবং ভবিষ্যতে যেন এই ধরনের ঘটনায় আমাদের সাধারণ আমানতকারীদের আর পড়তে না হয় সেজন্যই এই ক্ষেত্রে শৃঙ্খলা কেমন করে আনয়ন করা হবে, বাংলাদেশ ব্যাংককে কতটুকু ক্ষমতা দেওয়া হবে, সে কোন পর্যায়ে গিয়ে ইন্টারভেন করবে, এগুলো স্পষ্ট ছিল না আইনে, এখন এগুলো স্পষ্ট করা হলো। এছাড়া অভিন্ন নদীর পানি ব্যবস্থাপনা নিয়ে আন্তর্জাতিক কনভেনশনে অনুস্বাক্ষরের সিদ্ধান্ত নিয়েছে উপদেষ্টা পরিষদ। সিদ্ধান্ত হয়েছে ডিজিটাল মাধ্যম, টেলিফোন, মোবাইল ফোন ব্যবহার করে সমন জারির বিধান রেখে বিচার কার্যক্রমকে আধুনিকায়ন করার। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা।